আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলার আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট 5ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। একের এক, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? উত্তর হবে বহুরূপী গল্পের ঊর্ধ্বিতাংশে হরিদা গল্পকথক ও তার দুই সঙ্গী ভবতোষ ও অনাদির মুখে জগদীশবাবুর বাড়িতে আগত এক উঁচু দরের সন্ন্যাসীর গল্প শুনেছেন। একের 2 নম্বর দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী। ঊর্ধ্বিতাংশে বিধুমুখী কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ প্রমোদ কানন থেকে বিদায় নেওয়ার আগে প্রাণাধিক প্রিয় প্রমীলাকে বিধুমুখী বলে সম্বোধন করেছিলেন। এবার দেখো একের 3 নম্বর। একের 3 নম্বর কি বলেছে, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? উত্তর হবে মাভৈ বলার কারণ ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ। তা আসলে জড়তাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে। রুদ্ররূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনের জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে জীবকুল। কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। একের 4 নম্বর দেখো, দুজন বন্ধু লোক আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর হবে এনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল। এবার দেখো 2 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখো। 2-এর 1 নম্বর, ওটা কি একটা বহুরূপী? প্রশ্নটি কাদের মধ্যে জেগেছিল? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? উত্তর হবে উন্মাদ পাগলবেশী হরিদাকে দেখে বাসের যাত্রীদের মনে এই প্রশ্নটি জেগেছিল। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে তার জন্য এই উত্তরটা, হরিদাকে অনেকের অচেনা হলেও অনেকের কাছে আবার চেনা মানুষ। কারণ তার পেশাটাই তো বহুরূপী সেজে পথে বের হওয়া আর কিছু অর্থ রোজগার করা। তাই বাসের ড্রাইভার কাশীনাথের কাছে হরিদা অচেনা ছিলেন না। কাশীনাথ হরিকে ধমক দিলে বাসের যাত্রীরা কাশীনাথের কথা শুনে অবাক হয় এবং তাদের মনে প্রশ্ন জাগে। 2-এর 2 নম্বর দেখো কি বলেছে, নাদিরা কর্ত্রীর দল হেরি বীরবরে মহাগবে। কবুর দল শব্দের অর্থ কি? ঊর্ধ্বিতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? উত্তর হবে কর্বুর দল শব্দের অর্থ হল রাক্ষস দল। রাঘবের আক্রমণে জেরবার স্বর্ণ লঙ্কাকে বাঁচাতে বীরের ন্যায় শৌর্যের সঙ্গে রাবণ সজ্জিত হন যুদ্ধ সাজে। সেই সময় লঙ্কাপুরীতে অবতরণ করেন দশানন তজ মেঘনাদ। তাকে দেখে রাক্ষস সেনা তাদের জয় সম্বন্ধে নিশ্চিন্ত হন। রাক্ষসকুলের রক্ষকের আগমনে তারা মনে করেন যে মেঘনাদ পুনরায় জয়ী হয়ে আসবেন। স্বর্ণলঙ্কা ফিরে পাবে তার হারানো সম্মান। মহাসখী রাক্ষসাধিপতির গ্লানি মিটবে রামচন্দ্রের মৃত্যুতে। এই কারণে তারা ইন্দ্রজিতের আগমনে জয়ধ্বনি দিচ্ছিল। 2-এর 3, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে রচিত বিদ্রোহী কবি কাজী নজরুলের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস সমকালের প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যের দাবি রাখে। কবি দিশেহারা তরুণ সমাজকে জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। আহ্বান জানানোর কারণ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্বাস করতেন পেন ইজ মাইটার দ্যান সাওয়ার। ইংরেজ কবি শেলির মতেও তিনিও শোষণ মুক্তির পথ নির্ধারণ করেছেন এইভাবে, আই ক্যান টিচ দ্য স্টোন ইফ পসিবল টু রাইজ এগেনস্ট দ্য আর্থ টিরেন্টস। অর্থাৎ হাল ভাঙা পাল ছেঁড়ার ব্যথার ওপর ভর করে বিক্ষুব্ধ বিষণ্ণ চিত্তে সহনশীলতার শক্তি বৃদ্ধি নয়, অন্তর্গত প্রচণ্ড রুদ্রশক্তির উদ্বোধনে শোষণের বুনিয়াদকে ঝড়ের বেগে ধ্বংস করাই জাতীয় চেতনার লক্ষ্য। মহাকালের চন্দ্র যেমন ভয়ঙ্কর রূপে কখনোই বজ্রশিখায় মশাল জেলে কিংবা কালবৈশাখীর বিক্ষুব্ধ
বাতাসে ভর করে আবির্ভূত হন প্রলয় সংগঠনের জন্য, তেমনি কবি নজরুল দেশের তারুণ্য শক্তির কাছে অভয়বাণী শুনিয়েছেন। আলোচ্য কবিতায় কবি নজরুল কালবৈশাখী ঝড়ের মধ্যে আবিষ্কার করেছেন নূতনের কেতন। সাম্রাজ্যবাদী অশুভ শক্তির বিনাশের জন্য কবি প্রলয় নেশায় নিত্য পাগল সেই ভয়ঙ্কর যে এক লহমায় ধমক এনে সিন্ধু পাড়ের সিংহদ্বারের অর্গল ভেঙে দিয়েছি। কবিকণ্ঠে তারই উচ্চকিত মন্ত্রধ্বনি শোনা যায়। কবিতার আলোচ্য লাইনটি বারে বারে ফিরে এসেছে। এর মধ্য দিয়েই কবি মাভৈ ধ্বনি শুনিয়েছেন। কবির মতে প্রলয়ের মধ্যে দিয়েই মুক্তির সম্ভাবনা যে ইঙ্গিত, মহানিশার শেষে অরুণ উষার আগমনে যে আশ্বাস, এই কবিতার মূল আবেগ ওই বিশ্বাসের মধ্যেই নিহিত। 2-4 নম্বর দেখো, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তর হবে, ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে অপূর্বর ভরসা ছিল প্রাতকাল পর্যন্ত কেউ তার নিদ্রায় ব্যাঘাত ঘটাবে না। উদ্ধৃত উক্তিটির এই ঘটনাকেই ভ্রম বলা হয়েছে। সেই রাত্রির মধ্যেই বার তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তাহার নাম ধাম ও ঠিকানা লিখেছিল। আর সে বিরক্ত হয়ে প্রতিবাদ করে এবং বলে রাত্রে কেউ তার ঘুমের বিঘ্ন ঘটাতে পারে না। বার্মার সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাতে পারি। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1 বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। উত্তর হবে, সেই দিনের সন্ধ্যাবেলাটা ছিল অন্য দিনের থেকে একদম আলাদা। চাঁদের আলো শহরের উপর এমনভাবে ঠিকরে পড়ছিল যে চারদিকে একটা শান্ত স্নিগ্ধ উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছিল। বাতাস বিনা বাধায় বয়ে যাচ্ছিল। সেই বাতাস ঘষা লেগে সব গাছের পাতায় এমন একটা শব্দ হচ্ছিল যেন মনে হচ্ছিল তারা কিছু বলতে চাইছে। 3-2 দেখো, ছিরিলা কুসুমদাম রোধে মহাবলী। মহাবলীকে তিনি রুষ্ট কেন? উত্তর হবে, মহাবলীর পরিচয়। মহাবলী মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে প্রশ্নোদিত অংশে মহাবলী বলতে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। মহাবলী রোষের কারণ, প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে এসে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে তার ভাই বীর বাহুর মৃত্যু সংবাদ জানিয়েছিলেন। একই সঙ্গে বলেছিলেন যে লঙ্কার এই বিপদের সময় শোকগ্রস্ত রাজা রাবণ সৈন্যসহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। প্রমোদ কাননে বিলাসমত্ত ইন্দ্রজিতের পক্ষে এ কথা সহ্য করা সম্ভব ছিল না। নিজের বংশের এই দুর্দশা তাকে যতটা ক্ষুব্ধ করেছিল তার থেকে বেশি ক্ষোভ হয়েছিল তার নিজের প্রতি। লঙ্কার বিপদের দিনে তিনি নিজের দায়িত্ব পালন না করতে পারায় ইন্দ্রজিতের ক্ষুব্ধ ও রুষ্ট করে তোলে। 3-3 দেখো, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কে আসছেন তার হাসির কারণ বিশ্লেষণ করো। উত্তর হবে, আলোচ্য উদ্ধৃতাংশে ধ্বংসরূপী শিবের আগমনের কথা বলা হয়েছে। হাসির কারণ, শিব রক্ষক ও সংহারককারী শিব ভয়ঙ্কর। তিনি তখন প্রলয় দেবতা। তার জটাভার দুলে উঠলে সারা পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। যা কিছু জরাজীর্ণ অসুন্দর তা সবই তিনি পাগলা ভোলার ভূমিকায় অবতীর্ণ হয়ে ধ্বংস করেন। কিন্তু এই ধ্বংসের পেছনে লুকিয়ে থাকে নতুন সৃষ্টির আশ্বাস। এই কারণেই প্রলয় ধ্বংস হয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে মহাকালের মধুর হাসি ধ্বনিত হয়। 3-4 নম্বর দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে? উত্তর হবে, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি পাঠ্যাংশে রচনাংশে প্রধান চরিত্র অপূর্ব হালদারের অফিসের অ্যাকাউন্টেন্ট রামদাস তলওয়াকর এ কথা বলেছেন। অপূর্ব পুলিশ স্টেশনে নিজের বাড়ির চুরির খবর দিতে গিয়ে পুলিশের পদস্থ অফিসার নিমাইবাবু ও অন্যান্য পুলিশের এমন কাণ্ড স্বচক্ষে দেখেছেন যার কথা মনে পড়লে এক তামাশা মনে হয়। নিমাইবাবুর মতো দক্ষ বিচক্ষণ অফিসারও বিপ্লবী সব্যসাচীর অভিনয়ের কাছে কত সহজে বোকা বনে যেতে হয়, অথচ গভর্নমেন্ট এই পুলিশদের পেছনে কত অর্থ খরচ করে। অপূর্ব একটু লজ্জিত হয়, কারণ নিমাইবাবু আবার তার আত্মীয়, পিতার বন্ধু। অপূর্বর পিতা নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন বলে অপূর্ব নিমাইবাবুকে কাকাবাবু বলে সম্বোধন করেন। অপূর্ব কথা শুনে রামদাস বলে যে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত করতে হবে। কথাটা বলে রামদাস একটু চুপ করে যায়।
মনে করে অপূর্বর আত্মীয় সম্পর্কে এরূপ মন্তব্য করাটা ঠিক সমীচীন হয়নি। তবে অপূর্ব রামদাসের মুখের দিকে তাকিয়ে তার মনোভাব বুঝে নেয় এবং মনের ওপর জোর রেখে অপূর্ব বলে যে আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরং যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। 4 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো। 4-1, এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। ক্ষিতীশ সিংহ কীভাবে কনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? উত্তর হবে, ক্ষিতীশ কনিকে চিনেছিলেন, তার মধ্যে বড় সাঁতারু হয়ে ওঠার সমস্ত উপাদান ছিল, শুধু অভাব ছিল প্রশিক্ষণের। ক্ষিতীশের কনিকে কঠোর অনুশীলনে প্রশিক্ষণ শুরু করেন। কনিকে নিখুঁতভাবে সাঁতার শেখান ক্ষিতীশ। অনুশীলন বাড়ানোর জন্য নিজের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেছেন। সকাল 6:30টায় সাঁতার শুরু করে চলে টানা 8:30টা পর্যন্ত। কনি পারছি না বললেও ক্ষিতীশ বিশ্রাম দেন না। কখনো কখনো ক্ষিতীশ কনির ওপর চরম অমানবিক হয়ে ওঠেন, ঢিল ছুঁড়ে থাকেন কনির দিকে। কনিকে পাড়ের কাছে আসতে দেন না, বাঁশের লগা দিয়ে ছুটে যান। মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই। কনি কাঁদলেও ক্ষিতীশ যেন পাথরের মতো নির্বাক। কমল দিঘির জলে কনি একা, অবিরাম সাঁতার কেটে চলছে কনি। ক্লান্ত হাত হা করে বাতাস গিলছে, চোখও আচ্ছন্ন, যন্ত্রণা টেলে বেরিয়ে আসছে। কনির দু চোখে ক্ষিতীশের ওপর একরাশ ঘৃণা আর আক্রোশ। তবুও বিশ্রাম নেই কনির। ক্ষিতীশের হাতে স্টপওয়াচ। প্রতিদিন কঠোর অনুশীলনে ক্ষিতীশ কনিকে সাঁতার শেখাচ্ছিলেন। এমনকি মহারাষ্ট্রের রমা যোশীর 100 মিটার ফ্রি স্টাইলে 72 সেকেন্ড রেকর্ড দেখে কনির চোখে পড়ার জন্য 70 সংখ্যাটা লিখে ক্লাবের বারান্দায় সেটে দিয়েছিলেন। নানাভাবে ক্ষিতীশ কনিকে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে দক্ষ সাঁতারু করে তুলেছিলেন। এবার দেখো 4-2 নম্বর, খিদা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর হবে, বক্তা মতি নন্দীর কনি উপন্যাসের প্রধান চরিত্র কনি এই উক্তি করেছেন। বক্তার অসহায়তা। আগাছার মতো ভাসি দিনরাত আর উন্না জালে স্পর্ধা শেষ, ছায়াচ্ছন্ন করুণা পাথর। বক্তার অসহায়তা। আগাছার মতো ভাসি দিনরাত আর উন্না জালে স্পর্ধা শেষ, ছায়াচ্ছন্ন করুণা পাথার। কনির অবস্থাও ঠিক তাই। সে তো জীবনের সফেন সমুদ্রে আগাছাই। মনসামঙ্গল কাব্যের জনম দুঃখিনী মনসার মতো। যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল, উন্না জালে তার জীবন অন্ধকার। কনির বাবা নেই। শ্যামপুকুর বস্তির ঠকঠকে নর্দমার ধারে তাদের খোলার চালের ঘর। মা 7 ভাই বোনের সংসারে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। মধ্যাহ্ন ভোজনের সময় ক্ষিতীশ গিয়ে দেখেন যে লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেঁতুল, ফ্যান আর সম্ভবত কিছু ভাত দিয়ে 5টি প্রাণী আহারে ব্যস্ত। পরিবারে উপার্জনকারী একমাত্র কমল। গ্যারাজে কাজ করে সে পায় 150 টাকা। তাতেই এত বড় সংসার চলে ঢুকতে ঢুকতে। ক্ষিতীশ কনির জন্য টিফিন হিসাবে ডিম, কলা, টোস্টের কথা বললে কনি তার পরিবর্তে চাল কেনার জন্য প্রতিদিন 1টি করে টাকা চেয়েছেন। যক্ষারোগে আক্রান্ত হয়ে একদিন কমল মারা গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী আকস্মিক মৃত্যুতে অথৈ জলে পড়েছে কনির পরিবার। কনির গলায় শোনা গেছে তারই আভাস। দাদার মৃত্যু শোককে ছাপিয়ে উঠেছে আগামীকাল কি খেয়ে বেঁচে থাকবে তার চিন্তা। হায়রে দারিদ্র্যের প্রখর তাপে অনুভূতি শুকিয়ে যাওয়া কনির মতো গরিবদের জীবনে মৃত্যু শোক বিলাসিতা মাত্র। সবচেয়ে বড় অন্য চিন্তা চমৎকারা। তা আমি এখানে যেভাবে উত্তরগুলো করে দিয়েছি তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।